রোজকার ন্যায় আজও রেহান, মিথি, খেয়া, প্রান্ত সাইকেল নিয়ে বেরিয়েছে, সঙ্গে বলুও গেছে। ৮টা বাজতেই সকলে নাস্তা সেরে নিল। শেখ বাড়ির কর্তারা অফিসে চলে গেছেন। প্রণয় বেরোবে ৯টায়। খেয়াকে কলেজ পৌঁছে সে অফিসে যাবে। খেয়া প্রস্তুত হয়ে গাড়িতে উঠে বসে। প্রণয় হাতা ফোল্ড করতে করতে এগিয়ে আসে গাড়ির দিকে। এক পলক খেয়া অবলোকন করে নেয়। প্রণয় বসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির মিররে তাকিয়ে চোখে চোখ রাখে খেয়ার, বলে, কি খেতে ইচ্ছে করছে? কি কিনে দেবো? খেয়া বলে, মেজমা টিফিন দিয়ে দিয়েছে। টিফিন দিয়েছে? টিফিনের সময় খাবি। এখন কি খাবি সেটা বল। কিছু খাবো না। তুই কি খাস সেটা আমি ভালো করে জানি। জিজ্ঞেস করছি, নিজের মুখে জবাব দিবি। প্রণয়ের সাথে কলেজ যাওয়ার সময় রোজই প্রণয় জিজ্ঞেস করে, খেয়া বারণ করলেও নিজের পছন্দে কিনে আনে। তবে আজ সে খেয়ার মুখ থেকে শুনতে যাচ্ছে। খেয়ার আইসক্রিম খোর মন এবার বলে উঠল। আসলে আইসক্রিম। কথা শেষ না হতেই প্রণয় বলে উঠল, ওকে। সাত সকালে ঘুম থেকে উঠে আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে। খেয়া মনে মনে বলে, নিজের কথাই যখন শুনবেন তাহলে আমাকে জিজ্ঞেস করার নামে অপমান কেন করছেন? অন্য কিছু বল। খেয়া জানালা দিয়ে হাওয়াই মিঠাই দেখতে পেয়ে খুশি হয়ে বলল। হাওয়াই মিঠাই এনে দিন। প্রণয় গাড়ি একপাশে থামিয়ে রাস্তা পার হলো, গিয়ে হাওয়াই মিঠাই নিয়ে এলো। খেয়া খুশি হলো বেশ, মুখে পুড়ে নিল। প্রণয়কে জিজ্ঞেস করলো, আপনি খাবেন না? তুই খা, আমি দেখছি। ব্যাস, খেয়ার খাওয়া বন্ধ হয়ে গেল। প্রণয় বাইরে তাকিয়ে মৃদু হাসল। তপ্ত দুপুর, আকাশ জুড়ে নিজের দাপট ছড়িয়ে বেড়াচ্ছে সূর্য। সপ্তাহ ঘুরে সপ্তাহ এসেছে। সময় সময় মতো চললেও কখনো কখনো তা যেন চোখের পলকেই চলে যায়। আজ বৃহস্পতিবার। খেয়ার কাছে সপ্তাহের এই দিনটি ভীষণ প্রিয়। তার কাছে বৃহস্পতিবার মানেই একরাশ ভালোবাসা। এই একটা দিন যেন মনটা প্রশান্ত করে, যেন মনে হয় সব ঝামেলা মুক্ত দিন। আজ বৃহস্পতিবার হওয়ায় খেয়া দ্রুত কলেজ থেকে ফিরেছে। বাড়ি ফিরেই তার ক্লান্ত দেহখানি ড্রয়িং রুমের সোফায় এলিয়ে দিল। ফ্যানের বাতাসে শীতল করতে চাইল তার দেহখানি। বাড়িতে এখন তেমন কেউ নেই। প্রান্ত ঈশা স্কুল থেকে এসে ঘুমিয়েছে। রেহনুমা শেখ শরবত বানিয়ে আনলেন খেয়ার জন্য। খেয়া চোখ বুজে সোফায় পিঠ এলিয়ে দিয়েছে। রেহনুমা শেখ কোমল স্বরে ডাকেন, ও খেয়া মা, ঘুমিয়েছিস? একটু লেবু শরবত করেছি, খেয়ে নে, ভালো লাগবে। খেয়া চোখ মেলে যায়। রেহনুমা শেখের কোমল স্বরের ডাক শুনে সারাদিনের ক্লান্তি ভুলে মিষ্টি করে হাসে। ডান হাতে গ্লাস ধরে প্রফুল্ল কণ্ঠে জানায়, ধন্যবাদ মেজমা। তোমার হাতের শরবত আর বড়মার হাতের লাচ্ছি। বড়মার হাতের লাচ্ছি ছাড়া এই গরমে কলিজা শুকিয়ে মরুভূমি হয়ে যায়। রেহনুমা শেখ হাসলেন, বললেন, জলদি গোসল সেরে আয়, আমি খাবার বাড়ছি। তোর মা আর বড় মা গোসল সারতে গেছে, তুইও জলদি আয়। খেয়া নিজের ব্যাগ নিয়ে উপরের দিকে রওনা হলো। গোসল সেরে খাবার পাট চুকিয়ে খেয়া নিজের ঘরে বিশ্রাম নিতে চলে গেল। বিকেলে সামিয়া এলো। তার কিছুক্ষণ পরেই এলো তাদের জীববিজ্ঞান শিক্ষক অর্পণ দাস। খেয়া সামিয়া মনোযোগী হয়ে পড়তে বসলো। অর্পণ বেশ ভালো পড়ায়। খেয়া আর সামিয়া অর্পণকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে। অর্পণও তাদেরকে ছোট বোনের ন্যায় স্নেহ করে। কয়েকদিনে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছে। অর্পণ ছেলেটি শহরে একাই থাকে। তার একটি পোষা পার্সিয়ান বিড়াল আছে, তাই বিড়ালের নাম হলো ভাপা পিঠা। অর্পণ যখন নিজের বিড়াল নিয়ে গল্প করছিল তখনই সে তার বিড়ালের নামটি তাদের জানিয়েছে। আর বিড়ালের এমন অদ্ভুত নাম শুনে খেয়া সামিয়া স্তব্ধ হয়ে গেছে। তারা কিছুতেই মানতে পারছে না যে বিড়ালের নাম ভাপা পিঠা কি করে হয়। অর্পণ অন্য ব্যাপারে নরম সরম হলেও নীতিকথা শোনানোর বেলায় একেবারে ইট পাটকেল। খেয়া সামিয়াকে সে জোর নিয়ম করে নীতিবাক্য শোনায়। তারাও নার্সারি শিশুদের মতো মনোযোগী হয়ে শোনে। অর্পণের শেখ বাড়ির গেট থেকে বের হওয়ার আগেই অর্পণের বিনামূল্যের মহামূল্যবান নীতিবাক্য খেয়া সামিয়ার মাথা থেকে বেরিয়ে যায়। অর্পণ পড়ানোর ব্যাপারে বেশ দায়িত্ববান। ঝড় বৃষ্টি তুফান সাইক্লোনও তাকে পড়াতে আসা হতে দমাতে পারে না। খেয়া সামিয়া ঝড় বৃষ্টির দিনে খুশিতে আত্মহারা হয়ে যায় এই ভেবে যে আজ তো অর্পণ ভাইয়া পড়াতে আসবে না। ঠিক তখনই অর্পণ তাদের আত্মবিশ্বাসকে বৃষ্টির পানিতে কেচে ধুয়ে ড্রেনে ফেলে তাদের পড়াতে হাজির হয়। খেয়া সামিয়া ভেবে পায় না অর্পণ কি আসলেও মানুষ নাকি ভিন গ্রহের প্রাণী। এই তো সেদিন বাইরে ঝুম বৃষ্টি, বাইরে বাতাসের তাণ্ডব, ভীষণ ঝড় উঠেছে।
এই মুহূর্তে কোনো মানুষ ঘরের বাইরে গেলে নিঃসন্দেহে বাতাসে উড়ে যাবে। খেয়া সামিয়া বসে বসে ভাবে আজ এত ঝড় তুফানে নিশ্চয়ই অর্পণ তাদের পড়াতে আসবে না, তাই তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু অর্পণ তাদের খুশিতে এক বালতি বৃষ্টির পানি ঢেলে দিয়ে তাদের ভুল ভাঙিয়েছে। নিজের হ্যাংলা পাতলা শরীর নিয়েও বাতাসে না উড়ে গিয়ে অর্পণ ঠিকই শেখ বাড়ির দুয়ারে সশরীরে হাজির হয়েছিল। খেয়া সামিয়া এখন জানে যে সাইক্লোন সুনামিও যেন অর্পণকে পড়াতে আসা থেকে বিরত করতে পারে না। তারা জানে ঝড় বৃষ্টিতে রাস্তায় ডুবে গেলেও অর্পণ মাটির নিচ ঘুরেও ঠিকই চলে আসবে। খেয়া সামিয়া একে অপরের মুখ চেয়ে দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে পড়তে বসেছিল। অর্পণের পড়ানো আজ শেষ হয়েছে। টানা 2.5 ঘন্টা বায়োলজি লেকচার শুনে খেয়া সামিয়ার মাথা কান ঝালাপালা হয়ে গেছে। অর্পণ পড়া শেষ হতেই জিজ্ঞেস করল, পড়া বুঝতে কোনো অসুবিধা আছে তোমাদের? খেয়া সামিয়া জানালো, না ভাইয়া। কাল শুক্রবার কখন পড়তে আসবো? শুক্রবারও পড়াতে আসার কথা শুনে খেয়া সামিয়া আঁতকে ওঠে। খেয়া মনে মনে ভাবে, সপ্তাহে 7 দিনের 9 দিনেই কি পড়তে চান? আপনার জন্য তো নতুন ক্যালেন্ডার বানানো উচিত। তাতে মাস হবে 36 দিন। 30 দিন আপনার জন্য কম হয়ে যাচ্ছে তো। মনে মনে এইসব বলেও খেয়া ভদ্র বালিকার ন্যায় জানায়, আপনার যখন ইচ্ছা ভাইয়া। অর্পণ ঠিক আছে বলে চলে গেল। বিকেলে খেয়া ড্রয়িং রুমে বসে কার্টুন দেখছে, সাথে ঈশা। প্রান্ত খেলতে গেছে, মিথি নিজের ঘরে গেছে, আর তার মা চাচিরা গেছে জেবা শেখের বোনের বাড়িতে। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ সদর দরজা দিয়ে প্রণয়ের প্রবেশ ঘটল। অফিস থেকে ফিরেছে সে, গরমে ঘেমে একাকার হয়ে গেছে। শার্ট ভিজে তার প্রশস্ত বুকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। প্রণয় রোজ আরেকটু দেরি করে ফেরে, আজ তাকে এত জলদি ফিরতে দেখে খেয়া অবাক হয়। প্রণয় এক পদক খেয়াকে দেখে নিল। প্রণয়ের হাতে বেশ কয়েকটা আইসক্রিমের বক্স। এই বাড়িতে খেয়া একমাত্র আইসক্রিম ভীষণ ভালোবাসে। এক কথায় বলতে গেলে যে আইসক্রিম খোর। ঈশাও তার দেখা দেখি আইসক্রিম ভালোবাসতে শিখেছে। প্রণয় তার ভরাট গলায় খেয়াকে বলে, আইসক্রিমগুলো ফ্রিজে রেখে দে। ঈশা বড় ভাইয়ের হাতে এতগুলো আইসক্রিম দেখে খুশি হয়ে বলে, ভাই তুমি এতগুলো আইসক্রিম এনেছো? প্রণয় ঈশার মাথায় হাত বুলিয়ে স্মিত হেসে বলে। হুম। খেয়া আইসক্রিমগুলো ফ্রিজে রেখে দিল। প্রণয় আবার জিজ্ঞেস করলো, বাড়ির সবাই কোথায়? খেয়া প্রণয়ের মুখপানে চেয়ে জবাব দিল। প্রণয় সিঁড়ি বেয়ে ঘরে গেল ফ্রেশ হতে। প্রণয় সাধারণত এ সময় বাড়ি ফেরে না, তার বাড়ি ফিরতে আরও দেরি হয়। তাই তো জেবা, রেহিনুমা, রবি শেখরা বেরিয়েছেন। প্রণয় আজ এত আগে ফিরবে জানলে তারা নাস্তা বানিয়ে রেখে যেতেন। প্রণয় উপরে যেতেই খেয়া রান্নাঘরে দৌড়ে গেল, কারণ প্রণয় অফিস থেকে ফিরেছে, নিশ্চয়ই তার প্রণয় ভাইয়ের খিদে পেয়েছে। তাদের রান্নাঘরে তাকে আর মিথিকে ঢুকতে দেওয়া হয় না। জেবা, রেহিনুমা আর রবি শেখ ঢুকতে দেন না। তাদের মতে বাড়ির মেয়েরা মায়েদের রান্না খেয়ে দেখেই শিখবে, পরের ঘরে গেলে তো কাজ করেই খেতে হবে। তাই বাবার বাড়িতে রান্নাঘরে ঢোকার প্রয়োজন নেই, যখন সময় হবে তখন ঠিক শিখে পড়ে নেবে। আর বড় কথা, পড়ালেখার বয়সে রান্না করতে গিয়ে হাত পোড়ানোর কোনো প্রয়োজনই নেই। তবুও খেয়া মাঝে মাঝেই তাদের বাধা নিষেধ উপেক্ষা করে নুডলস বানায়, আর তার হাতের নুডলস সকলেই পছন্দ করে। আজ বাড়িতে মা চাচিরা না থাকায় সে সুযোগ লুফে নিল। সে রান্নাঘরে গিয়ে চা বসালো, সাথে নুডলস রান্নার কাজ শুরু করলো। খেয়া রান্না শেষ হতেই সে ঈশাকে কিছুটা নুডলস খেতে দিয়ে চা, কুকিজ, নুডলস নিয়ে প্রণয়ের ঘরের পানে ছুটল। ট্রে হাতে করে দরজার ওপাশ হতে জানতে চাইল। প্রণয় ভাই আসবো? ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে খেয়া পর্দার মধ্য দিয়ে উকি দিল, কিন্তু সুবিশাল ঘরের কোথাও প্রণয়কে নজরে এলো না। সে এবার ঢুকে পড়ল প্রণয়ের ঘরে। ট্রে হাতে করে ছুটে গেল প্রণয়ের ঘরের টি টেবিলের কাছে। ট্রে রাখতেই ওয়াশরুমের দরজা খুলে বেরোলো প্রণয়। খেয়া পিছু ঘুরতে ঘুরতেই বলে উঠল, আচ্ছা ভাই, আমি ঘরে ঢুকে আপনাকে কোথাও দেখতে। কথা শেষ হবার আগেই খেয়া থমকে গেল। সারাক্ষণ ছটফট করে ব্যাঙের মতো লাফানো জিহ্বাটা ভারী হয়ে গেছে। তার সামনে প্রণয় দাঁড়িয়ে, পরনে কেবল 3/4 প্যান্ট। গোসল সেরে বেরিয়েছে সে। তার উন্মুক্ত প্রশস্ত বুক জুড়ে পানির ফোঁটাগুলো দৃশ্যমান। বলিষ্ঠ হাতে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছছে। খেয়ার চক্ষু চড়ক গাছ, সঙ্গে সঙ্গে লজ্জায় আড়ষ্ট হয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। তবে প্রণয়ের মাঝে সেসব নিয়ে কোনোই পরিবর্তন পরিলক্ষিত হলো না। প্রণয় তোয়ালে রেখে হোয়াইট টি শার্ট গায়ে জড়িয়ে সোফায় পিঠ এলিয়ে দিয়ে বসল। খেয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রণয় স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? আপনার জন্য চা আর নুডলস এনেছি। প্রণয় খেয়ার মুখপানে শীতল চোখে চেয়ে গাঢ় কোমল গলায় জিজ্ঞেস করে,
কেন এনেছিস? আপনি অফিস থেকে ফিরেছেন, নিশ্চয়ই খিদে পেয়েছে, তাই এনেছি। নিয়ে আয়। খেয়া প্রণয়ের দিকে এগিয়ে দিল। খেয়া চলে যেতে নিতেই প্রণয় বলল। দাঁড়া, খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসে থাকবি। প্রণয় চায়ের কাপে চুমুক দিল, চোখ চায়ের কাপে রেখে স্লথ গলায় জানতে চাইল। চায়ে চিনি চেখে দেখেছিস? খেয়া ভদ্র বালিকার ন্যায় মাথা নাড়িয়ে জানায়। হ্যাঁ, কতবার চেখেছিস? খেয়া ভেবাচেকা খেয়ে বলে। যতক্ষণ না পারফেক্ট মিষ্টি হয়েছে। প্রণয় তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে জিজ্ঞেস করে। কাপে চুমুক দিয়ে মিষ্টি চেখেছিস? আমি তো চামচ দিয়ে চেখে দেখেছি। আমার চাই তুই চুমুক দিয়ে মিষ্টি চাখবি। চুমুক দিয়ে মিষ্টি চাখলে মিষ্টি পারফেক্ট হয়। খেয়ার মস্তিষ্কে প্রণয়ের উক্ত বাণী পৌঁছে সে বাণীর গভীরতা বুঝতে পেরেই খেয়ার চোখ ছানা পড়া হয়। হৃৎপিণ্ড লাফিয়ে বেরিয়ে আসতে চায়। খেয়া বুঝতে পারে না উক্ত বাণীর দিকে গভীর অর্থেই নেবে নাকি স্বাভাবিক অর্থে নেবে। খেয়া স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়। প্রণয় এবার নুডলস মুখে নিল। কে রেঁধেছে? খেয়া আমতা আমতা করে জানায়। আমি তুই খাবি না? জি, মিথি আপু উঠে একসঙ্গে খাবো। প্রণয় নিরেট গলায় জানালো। আজকের পর থেকে রান্না করার উদ্দেশ্যে রান্নাঘরের দিকে পায়ের আঙুলও বাড়াবি না। খেয়া অবাক হয়ে জিজ্ঞেস করে। কেন? প্রণয় ভ্রু কুঁচকে চোখ পাকিয়ে জিজ্ঞেস করে। বেশি বড় হয়ে গেছিস না? অবশ্যই আমি বড় হয়েছি, আমার বয়স কদিন পরেই 18 হবে। প্রণয় পূর্ণ দৃষ্টিতে খেয়ার মুখপানে রেখে নিরেট গলায় বলে। তোর বয়স আজ এখন 17 বছর 11 মাস 25 দিন। আর কিছু বলতে হবে আমার? খেয়া ভেবাচাকা খেয়ে গেল। বছর না হয় মনে রেখেছে, তাই বলে দিনও মনে রাখবে? প্রণয়ের খাওয়া হতেই খেয়া সেসব নিয়ে যেতে নিতেই প্রণয় পেছন থেকে বলল। ভালো হয়েছে রান্না। খেয়ার অধরে ফুটল হাসি। সন্ধ্যায় শেখ বাড়ির কর্তারা জলদি ফিরে এলেন। সচরাচর তারাও এমন সময় ফিরেন না। যেবার রেহেনুমা আর রবি শেখেরাও ফিরে এসেছেন কর্তাদের আগেই। বাড়ির কর্তাদের ফিরতে দেখে গিন্নিরা নাস্তা প্রস্তুতে ব্যস্ত হলেন। তাদের আজ এত জলদি বাড়ি ফিরতে দেখে বাচ্চারাও অবাক কিছুটা। আফতাব শেখেরাও 3 ভাই ফ্রেশ হয়ে নিচে ড্রয়িং রুমে বসলেন। প্রান্ত আর ঈশা টিভি দেখছে। রেহান ল্যাপটপে কাজ করছে। খেয়া মিথি বাবা চাচাদের চায়ের কাপ তুলে দিচ্ছে। ইয়াসির শেখ প্রান্তকে বললেন। প্রান্ত, যা তো প্রণয়কে ডেকে নিয়ে আয়। প্রান্ত ছুটে দোতলায় চলে গেল। আজ শেখ বাড়ির কর্তাদের চোখমুখ উজ্জ্বল, যেন কোনো কিছু নিয়ে তারা বেশ আনন্দিত। প্রণয় নিচে নেমেছে। মিথিটাকে চা সাধল, কিন্তু প্রণয় বলল সে এখন চা খাবে না। কিছুক্ষণ আগেই তো খেয়ার হাতের চা খেয়েছে। প্রণয় একবার বাবা চাচাদের মুখ পরক করল। ইয়াসির শেখ হাসি মুখে বললেন। প্রণয় বাবা, একটা কথা আলাপ করতে চাইছি তোমার সাথে। প্রণয় বলল। মনে হচ্ছে কোনো সুসংবাদ নিয়ে আলোচনা করতে চাইছো। ইয়াসির শেখ হাসলেন। প্রণয় কিভাবে যেন সবই ধরে ফেলে। ছেলেটা একদম তাদের বাবা শেখ সলিমুল্লাহ কাদেরের মতো হয়েছে, ঠিক তার মতোই বিচক্ষণ। তাই তো সে আর শাহেদ শেখ প্রণয়কে বাবা ছাড়া কথা বলে না। যে কোনো পরামর্শে আগে প্রণয়, তারপর বাকি সব। শাহেদ শেখ বললেন। হ্যাঁ, সুসংবাদই। ইয়াসির শেখ বললেন। আফজাল সাহেবকে তো চেনোই, বেশ ভদ্রলোক, সম্ভ্রান্ত পরিবার। তার ছেলের রবিন গ্র্যাজুয়েশন শেষ করে বাবার ব্যবসায় হাত নিয়েছে। আফজাল সাহেব তার ছেলে রবিনের জন্য আমাদের বিধির হাত চেয়েছে। বাবার মুখে এমন কথা শুনে মিথি আটকে ওঠে। ঝড় বয়ে যায় হৃদয়ে। সে তো আবিরকে ভালোবাসে। তার পক্ষে অন্য কাউকে নিয়ে ভাবা অসম্ভব। পৃথিবী আধার লাগে। খেয়া নিজেও ভীষণ হতবাক। প্রণয় ঢের বুঝতে পেরেছিল যে তার চাচা এরকম কিছুই শোনাবে। প্রণয় দৃঢ় কণ্ঠে বলল। এ তো বেশ ভালো কথা, তবে মিথির মতামতও জানা দরকারি। শাহিদ শেখ বললেন। হ্যাঁ, তা তো জানতেই হবে। আফতাব শেখ কোমল স্বরে মিথিকে ডেকে জিজ্ঞেস করলেন। মিথি মামনি, আমরা তোমার জন্য একটি ভালো পরিবার খুঁজে পেয়েছি। আফজাল সাহেবের ছেলে রবিন বেশ ভালো ছেলে। আশা করছি তোমার আমাদের সিদ্ধান্তের উপর ভরসা আছে। আফতাব শেখের শেষাক্ত কথাটি মিথিকে থামিয়ে দিল। বাবা চাচার ভরসা সে কি করে ভেঙে দেবে? মিথি কিছু বলতে চেয়েও বলতে পারল না। হৃদয় ভেঙে চুরমার হয়। সে মাথা উপর নিচ করে সায় জানায়। খেয়া অবাক চোখে চেয়ে বোনের সম্মতি দেখে। মনে বারবার বাজে। মিথি আপু তো আবির ভাইকে ভালোবাসে, তবে কি হবে? আমি জানতাম আমাদের মেয়েদের আমাদের উপরে বিশ্বাস আছে। শাহেদ শেখ বলেন। খেয়া আড়ালে মলিন চোখে বাবার দিকে তাকায়। আফতাব শেখরাও 3 ভাই হাস্যোজ্জ্বল মুখে। আফতাব শেখ বললেন।
আগামীকাল শুক্রবার আফজাল সাহেবরা সপরিবারে আমাদের বাড়িতে আসবেন মিথিকে দেখতে। এবার যেন মিথি আর নিজেকে দমাতে পারল না, সে উঠে চলে গেল। অথচ তার বাপ চাচারা ভাবলো মেয়ে হয়তো বিয়ের কথা নিয়ে লজ্জা পেয়েছে। খেয়ার মিথি পেছনে ছুটে গেল। মিথি ঘরে গিয়ে বিছানায় শুয়ে কাঁদছে। খেয়া গিয়ে বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। মাথায় বোনের মায়ামাখা পরশ পেয়ে মিথি হামলিয়ে কেঁদে ওঠে খেয়াকে জড়িয়ে। বোনের কান্না দেখে খেয়ার চোখ বেয়ে অবিরত পানি ঝরছে। এই বোনকে সে ভীষণ ভালোবাসে, তার চোখের পানি সে কি করে দেখবে? মিথি কেঁদে কেঁদে বলে ওঠে, আমার মতামত নিতে গিয়েও তো কেউ আমার কথাটা শুনলই না। সবাই নিজেদের বিশ্বাস আর ভরসার কথাই বলে গেল। আমি এখন কি করব খেয়া? খেয়া কান্নার জন্য কথা বলতে পারে না, শুধু বোনকে শক্ত করে জড়িয়ে ধরে রয়। রাত হয়েছে, এখনও মিথির কান্না থামেনি। খেয়া এবার কান্না থামিয়ে বলে, আপু আবির ভাইকে কল করো না। মিথি এবার ফোন হাতে নিল। ফোন রিসিভ হতেই মিথি ভাঙা গলায় কেঁদে বলে ওঠে, আবির ভাই, আমি বুঝি, আর তোমাকেও পেলাম না। প্রিয়তমার মুখে এমন কথা শুনে আবিরের হৃদয় মুচড়ে ওঠে। মস্তিষ্ক বুঝে উঠতে সক্ষম হয় না বিষয়টি, কানে শুধু সেই কথাটি বাজছে। বিচলিত কণ্ঠে বলে ওঠে, প্রিয়তমা, এমন কথা বলছো কেন? এমন কথা মুখে আনবে না, খবরদার। মিথি কান্না মিশ্রিত কণ্ঠে জানায়, বাবা চাচুরা আমার বিয়ে ঠিক করেছে, কাল আমাকে দেখতে আসবে। আবিরের হৃদয় কেঁপে ওঠে। উৎকণ্ঠিত কণ্ঠে বলে, আগে জানাওনি কেন আমাকে? আমি নিজেই একটু আগে জেনেছি। আমি তোমাদের পাশের বাড়ির ছাদে আসছি, তুমি এক্ষুনি তোমাদের ছাদে এসো। মিথি দৌড়ে ছাদে যায়। খেয়া সিঁড়িঘরে দাঁড়িয়ে পাহারা দেয়, নিচ থেকে কেউ আসছে নাকি তাই খেয়াল রাখছে। মিথি দৌড়ে ছাদে যায়, দেখে আবির দাঁড়িয়ে। আকাশে চাঁদ উঠেছে। মিথি কান্না মিশ্রিত কণ্ঠে জানায়, আমি এখন কি করবো আবির ভাই? আবির ভাঙা গলায় জবাব দেয়, আমি তোমাকে হারাতে পারবো না। মিথি আবিরের ভাঙা গলা শুনে চমকে ওঠে। ছেলেটা কেঁদেছে তার জন্য। মিথি ঠোঁট উল্টিয়ে কেঁদে দেয়। সে অনবরত কেঁদেই চলেছে। আবির কোমল মোলায়েম স্বরে ডাকে, প্রিয়তমা। সেই ডাক শুনে মিথির কান্নার বেগ আরও বাড়ে। খেয়া সিঁড়িঘরে পায়চারি করছে, কেউ আসে কিনা তাই খেয়াল রাখছে। হঠাৎ কারো দৃঢ় পায়ের আওয়াজ পাওয়া গেল। খেয়ার হৃদয় আটকে ওঠে। মিথিকে ডাকবার আগেই মুহূর্তেই প্রণয় বড় বড় পা ফেলে হাজির হয় খেয়ার সামনে। খেয়ার হৃৎপিণ্ড ধক ধক করে ওঠে। প্রণয় ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, তুই এখানে? খেয়া ঢোক গিলে গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। তুতলিয়ে মিথ্যে বলার বৃথা চেষ্টা চালায়। তবে প্রণয়কে সে কখনোই ভালো করে মিথ্যে বলতে পারে না। প্রণয়কে দেখলেই তার সত্যবাদী মন আকুপাকু করে। তবু আজ বোনের কথা মাথায় রেখে মিথ্যে বলার প্রয়াস চালায়। বলে, এমনি ছাদে যাবার জন্য এসেছি। প্রণয় একবার তীক্ষ্ণ চোখে খেয়ার মাথা থেকে পা পর্যন্ত পরখ করল। নিরেট গলায় বলল, তোকে রাতে একা ছাদে করতে নিষেধ করেছি? খেয়া মাথা নিচু করে রয়। প্রণয় কয়েক পা বাড়িয়ে ছাদে উঠতে নেয়। খেয়া জলদি দেখে ওঠে। প্রণয় ভাই। প্রণয় পিছু ঘুরে তাকায়, বলে, খেয়ার ভেবেই কলিজা কেঁপে ওঠে। প্রণয় যদি আবির ভাই আর মিথি আপুকে ছাদে কথা বলতে দেখে ফেলে তাহলে কি হবে? প্রণয় পা বাড়িয়ে ছাদে যায়। যেতেই সে মিথি আর আবিরকে দেখতে পায়। প্রণয় ধমকে ডেকে ওঠে, মিথি। প্রণয়ের বজ্রকণ্ঠের ডাকে মিথি চমকে উঠে তাকায়। আবিরও ভরকে গেছে কিছুটা। প্রণয় ক্রোধ মিশ্রিত কণ্ঠে জানতে চায়, এত রাতে তুই এখানে কেন? মিথি মাথা নিচু করে দাঁড়িয়ে কেঁপে উঠল। প্রণয় ধমকে ওঠে, কিছু জিজ্ঞেস করেছি আমি। মিথি কেঁপে উঠে কেঁদে ফেলে। খেয়া পেছনে দাঁড়িয়ে ভয় জড়সড় হয়। আবির ভীতগ্রস্ত গলায় বলে, প্রণয়, ওকে ধমকাস না প্লিজ। প্রণয় রাগী চোখে তাকায়। আমার বোনকে শাসন করতে তোর পরামর্শ নিতে হবে। আবির আর কিছু বলতে পারল না। প্রণয় এবার আবিরকে কাট কাট গলায় জিজ্ঞেস করল, তুই বল, তুই এত রাতে এখানে কেন এসেছিস? আবির বুঝতে পারছে তার প্রাণপ্রিয় বন্ধুর রেগে যাওয়ার পেছনে অবশ্যই যুক্তিসঙ্গত কারণ আছে। আবির মনে সাহস জুগিয়ে বলে, আমি মিথিকে ডেকেছি। প্রণয় বলে, কি কারণে? প্রণয়, আমি মিথিকে ভালোবাসি। এখন তুই আমাকে মারিস কাটিস, যা ইচ্ছে তাই করতে পারিস। প্রণয় এবার বুকে হাত গুজে দাঁড়ালো। তার তীক্ষ্ণ দৃষ্টি আবির আর মিথির পানে। প্রণয়ের মুখ দেখে বোঝা দেয় তার পদক্ষেপ। খেয়া ভীত চোখে প্রণয়ের দিকে যায়। আবির এবার ভাগা ভাগা গলায় বলে, মিথির নাকি বিয়ে ঠিক হয়েছে। আমি ওকে হারাতে পারবো না। আমি এখন কি করব? প্রণয় থেমে জবাব দিল, আমায় কেন জিজ্ঞেস করছিস? 5 বছর আগে যখন প্রেমে পড়েছিলি তখন জিজ্ঞেস করেছিলি।
রোজ নিয়ম করে কলেজ ভার্সিটিতে দেখা করার সময় আমায় জিজ্ঞেস করেছিলি? রোজ রাতে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলার সময় আমাকে জিজ্ঞেস করেছিলি? এখন কেন জিজ্ঞেস করছিস? প্রণয়ের এমন কথায় উপস্থিত 3 ব্যক্তি হতবাক নির্বাক। মিথির শুনেই হাঁসফাঁস লাগে। যতই হোক বড় ভাই বলে কথা, তার মানে প্রণয় সব জানে। এত বছর ধরে আবিরের কলিজা ছ্যাদ করে ওঠে, মনে মনে ভাবে। এত বছর ধরে জানতো যে আমি ওর বোনকে ভালোবাসি। আবির মনে মনে ভাবে, আজকে বেঁচে ফিরলে কালকেই কিছু দান খয়রাত করে দেব। ভাগ্যিস প্রণয় এত বছর জেনেও কিছু করেনি, না হলে প্রণয়ের মার খেয়ে হাত পা ভেঙে হাসপাতালে বেডে শুয়ে বাকি জীবন কাটাতে হতো। কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। প্রণয় গম্ভীর মুখে বলে, ভালোবাসতে পেরেছিস আর নিজের মুখে বিয়ের কথা জানতে পারছিস না? তোর তো কচু গাছের সঙ্গে দড়ি দেওয়া উচিত। খেয়া অবাক হয়ে প্রণয়ের দিকে চেয়ে থাকে। আবির বলে, বিশ্বাস কর, মিথিকে না পেলে আমি মরে যাব। প্রণয়ের কাট কাট গলায় ভাবলেশীন জবাব। কেউ তোর পা ধরে রেখেছে? আবির ভেবাজাকা খায়। প্রণয় বিরক্ত মুখে বলে, কি আশ্চর্য, ভালোবাসতে পারিস আর বিয়ের কথা বলতে পারিস না? আবির বলে, খবরদার, তোকে যেন আমার আশেপাশেও না দেখি। আমি যে তোকে এখনো হাসপাতালে পাঠাইনি সেটা তো সৌভাগ্য। আবির জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে রয়ে শুয়ে বলে, তুই পাশে থাকলে আমি সব করতে পারি। হ্যাঁ, সেজন্যই কাল সকালে উঠেই আমি কিছু দান সৎকার করে দেব। তুই শুধু একটু আমার পাশে থাকিস। প্রেম করার পর থেকে তোর বাপ চাচাকে দেখলেই আমার হাত পা নিষ্পিস করে, হাঁটু কাঁপে। ভেবেছিলাম শরীরের দুর্বলতা, তাই কত ভিটামিন খেয়েছি, এত বছরেও কাজ হয়নি। প্রণয় চোখ পাকিয়ে তাকায়। এই সিরিয়াস মোমেন্টেও খেয়ার হাসি পায় ভীষণ। মিথি মাথা নিচু করে আবিরকে ঝাড়ি দিয়ে উড়িয়ে ফেলছে মনে মনে। এরকম সিরিয়াস মোমেন্টেও লোকটার রং তামাশা থামছে না। প্রণয় জিজ্ঞেস করে মিথিকে, নিচে কি বলতে পারবি যে ভালোবাসিস? আবির লাফিয়ে হাত তুলে বলে, আমি বলতে পারবো। প্রণয় রাগি চোখে তাকায় আবিরের দিকে। আবির চুপসে গেল। প্রণয় ধমকে বলে উঠল, ও কখন জিজ্ঞেস করেছি আমি? তুই নার্সারিতে পড়িস? নিচে গিয়ে বলার সময় কাঁপাকাঁপি করলে না তোর ঠ্যাং ভাঙবো আমি। আবির মুখ ভ্যাং যায়। তার মন খুশিতে আত্মহারা, কারণ প্রণয় জেনেছে এবং মেনেছে, এতে যথেষ্ট। মনে শক্তি পায় সে। প্রণয় মানলে বাকিদেরও মেনে নিতে সময় লাগবে না। প্রণয় বলে, চল নিচে। আবির হেসে বলে, আমার কিউট সুইট মিষ্টি প্রণয় জানে মান। প্রণয় ভ্রু কুঁচকে রেগে বলে, আমার কি ওই ছাদে আসতে হবে? আবির বলে, না, কোনো দরকার নেই, আমাকে সুস্থ থাকতে দে। খেয়া ঠোঁট চেপে হাসে। নিচে ড্রয়িং রুমে শটান হয়ে দাঁড়িয়ে আছে প্রণয়। খেয়া মিথি দোতলার বারান্দায় আড়ালে দাঁড়িয়ে আছে। আবির শেখ বাড়ির সদর দরজার পেছনে লুকিয়ে দাঁড়িয়ে। প্রণয় দৃঢ় কণ্ঠে বলে, আমি একটা কথা বলতে যাচ্ছি। শেখ বাড়ির কর্তারা মনোযোগী হয়ে তাকালেন প্রণয়ের পানে। শাহেদ শেখ বলেন, হ্যাঁ বাবা বলো। প্রণয় বলে, আবির মিথি দুজন দুজনকে ভালোবাসে। এই একটি কথাই সকলের মধ্যে পিনপতন নীরবতা বয়ে আনলো। আফতাব শেখ গম্ভীর মুখে বললেন, এসব কি কথা? প্রণয় দৃষ্টি অন্যদিকে রেখে জবাব দিল, এসব সত্য কথা। আফতাব শেখ এবার ক্রোধে ফেটে পড়ে বললেন, এসব ছেলে মানুষের কথাবার্তা বন্ধ করো। তোমার কাছে এই সত্য কথা অপরি হতে পারে, বাট এটাই সত্যি। ইয়াসির শেখ অবাক হয়ে শুনছেন। কিছুতেই এসব বিশ্বাস করতে পারছেন না। প্রণয় মাথা ঘুরিয়ে দোতলার বারান্দায় তাকালো। প্রণয়ের ইশারা পেতেই মিথি ভীত পায়ে নেমে এলো। ইয়াসির শেখ এসব মানতে না পেরে মেয়েকে জিজ্ঞেস করলেন, যা শুনছি তা কি সত্যি? মিথি প্রথমে চুপসে থাকলেও পরবর্তীতে মাথা ঝাঁকিয়ে সায় জানালো। ইয়াসির শেখ স্তব্ধ হয়ে গেলেন। বাড়ির গিন্নিরা ভয়ে ততষ্ট হয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছেন। রেহান প্রান্ত কিছুই বুঝতে পারছে না। প্রণয়ের ছোটবেলা থেকেই, অর্থাৎ তার মায়ের চলে যাওয়ার পর থেকেই আফতাব শেখের সাথে কথা বলে না, হঠাৎ প্রয়োজন ছাড়া। কারণ প্রণয়ের মায়ের চলে যাওয়া, তারপর থেকে আফতাব শেখের প্রণয়ের প্রতি অবহেলা। কোনোদিন মা হারা প্রণয় কেমন আছে তা জানতে না যাওয়া প্রণয়ের মনে বাবার প্রতি তীব্র অভিমানের সৃষ্টি করেছে। এবার শুরু হলো বাবা ছেলের মধ্যে নীরব কথার যুদ্ধ। বাবা ছেলে সাধারণত কখনো কথা না বললেও মাঝে মাঝে তাদের কথার যুদ্ধ লেগে যায়। তাতে প্রণয়ই জিতে। এত বছর ব্যবসা সামলানো অভিজ্ঞ আফতাব শেখ ছেলের যুক্তির কাছে হার মেনে যান। তবুও সুযোগ হলে বাবা ছেলের এই সাপে নেউলে যুদ্ধ শুরু হয়ে যায়। আফতাব শেখ বললেন, পাত্র আমরা ঠিক করেছি, আর তার সাথেই মিথির বিয়ে হবে। খেয়া মিথি আতকে উঠল। প্রণয় জিজ্ঞেস করল, ইচ্ছের বিরুদ্ধে কি বিয়ে দেবে?
আফতাব শেখ গম্ভীর গলায় বলেন, ভালো মন্দ বোঝার বয়স ওর এখনো হয়নি। ওর জন্য কি ভালো হবে সেটা ও এখনো বোঝে না। তাই ওর ভালো মন্দ বোঝার দায়িত্ব আমাদের। আর আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তাতেই ওর ভালো হবে। প্রণয় কাট কাট গলায় জানতে চায়, আবিরের মধ্যে কোথায় সমস্যা? বন্ধুর হয়ে ছাফাই গাইছো? মোটেও না, আমি সমস্যাটা জানতে চাইছি। তোমার বন্ধু আমাদের মেয়েকে ভালো রাখতে পারবে? আমি নিঃসন্দেহে বলতে পারি আবির মিথির জন্য যথেষ্ট যোগ্য। ওর পারিবারিক অবস্থা, সুনাম সবই জানা। আমার বিশ্বাস ও মিথিকে কখনোই খারাপ রাখবে না। আর মিথি যেমন তোমাদের মেয়ে তেমনই আমার বোন। আমি নিশ্চয় আমার বোনকে অযোগ্য কারো হাতে তুলে দেব না। আবির যদি ভালো না হতো তাহলে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হতো না। যে ভালোবাসে সে কোথায়? প্রণয় গলা উঁচিয়ে আবিরকে ডাকে। আবির সদর দরজা দিয়ে ধীর পায়ে প্রবেশ করে। আবিরকে বাড়ির সদর দরজার দাঁড় করিয়ে রাখা দেখে আফতাব শেখ প্রণয়কে উদ্দেশ্য করে বলে, বাহ, কামানগুলা প্রস্তুত করেই যুদ্ধে নেমেছো দেখছি। প্রণয় বাঁকা হেসে আফতাব শেখকে বলে, তোমার মতো কাছে খেলো নাকি আমি? আফতাব শেখ ছেলের কথায় ভেবাচাকা খান। আফতাব শেখ ছেলের সাথে পেরে উঠতে না পেরিয়ে আবিরের দিকে মনোযোগী হলেন। গম্ভীর মুখে বললেন, কি বলতে চাও বলো। আবির কাঁপাকাঁপি গলায় বলে, আমি মিথিকে বিয়ে করতে চাই। তোমার বাবা মায়ের মতামত কি এই বিষয়ে? আমরা নিশ্চয়ই তোমার পরিবারের অমতে এ বিষয়ে এগোতে পারি না। আপনারা অনুমতি দিলে আমি কালই আমার পরিবার নিয়ে আপনাদের বাড়ি হাজির হব। আফতাব শেখ ইয়াসির শেখ আর শাহিদ শেখের দিকে তাকিয়ে তাদের অভিমত জানতে চাইলেন। তারা বড় ভাই আর প্রণয়ের প্রতি সর্বদাই বিশ্বাসী। প্রণয় যখন বলেছে তখন খারাপ হবে না। তাছাড়া তারাও জানেন আবিরের সম্পর্কে, আবিরের বাবা মা, পরিবার, তাদের ব্যবসার সুনাম সম্পর্কে। আবির যথেষ্ট ভালো ছেলে, সে ছোটবেলা থেকেই তারা দেখে এসেছেন। আসলে তারা এসব নিয়ে কখনো ভাবেননি, তাই প্রথমে আপত্তি থাকলেও এখন সেরকম আপত্তি নেই তাদের। আফতাব শেখ আবিরকে বললেন, আগে তোমার বাবা মাকে আসতে বলো, তারপর আমরা এ বিষয়ে ভাববো। আবির মাথা নাড়িয়ে সায় জানিয়ে চলে গেল। রাতে প্রণয় খেয়াকে ডেকেছে ছাদে। খেয়া গিয়ে দেখতে গেল প্রণয় ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি অন্তরিক্ষ পানে নিবদ্ধ। খেয়া পিছু ডেকে বলে, তো প্রণয় ভাই? প্রণয় পিছু ঘুরে তাকায় খেয়ার দিকে, ঘুরে ছাদের রেলিংয়ে পিঠে এলিয়ে দিয়ে প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়ায়। খেয়া বলে, প্রণয় ভাই আমায় ডেকেছেন? চৌকিদার হয়েছিস? মানুষের প্রেমে পাহারা পাহারা দিয়ে দিস? আর লাভ হলো কি? আপনি তো সেই আমার পাহারার দফা রফা করে চাঁদে উঠে গেলেন। আমি ছাদে ওঠে কি ক্ষতি হয়েছে? মোটেও না। আপনি ওই মুহূর্তে ছাদে উঠেছিলেন বলেই তো সবকিছু কত সুন্দর জাদুর মতো হয়ে গেল। আমার কাছে আপনি একজন ম্যাজিশিয়ান প্রণয় ভাই। প্রণয়ের ঠোঁটের করে ক্ষীণ স্মিত হাসি। ম্যাজিশিয়ান? আমার জীবনে তো ম্যাজিক হয় না। খেয়ার মন খারাপ হয়, বলে, দেখবেন একদিন আপনার জীবনেও অনেক বড় ম্যাজিক হবে। প্রণয় নীরব চোখে আকাশ দেখে। খেয়া নীরবতা ভেঙে বলে, আচ্ছা প্রণয় ভাই, ভালোবাসাটা কি এমনই হয়? প্রণয় আড়লে স্মিত হেসে খেয়ার মুখপানে তাকিয়ে জিজ্ঞেস করে, কেমন হয়? এই যে দুর্বার, অপ্রতিরোধ্য। সুঠাম দেহে প্রণয় সোজা হয়ে দাঁড়ায়, কণ্ঠে দৃঢ়তা এনে বলে, ভালোবাসা শক্তি, এক প্রকট অনুভূতি, যে অনুভূতির মায়াজালের বাঁধন জগতের বাকি সব মহামায়া থেকে তীব্র প্রকট। খেয়া মুগ্ধ চিত্তে শোনে। ইতিমধ্যেই খেয়ার ডাক পড়ল, প্রান্ত ডাকছে তাকে। খেয়া চলে গেল। প্রণয়ের ছাদে দাঁড়িয়ে আকাশের প্রজ্জ্বল্য শুকতারাকে দেখে। আজ শুক্রবার। গতকাল রাতেই আবিরের বাবা ফয়েজ আহমেদ ফোনে আলাপ করেছেন আফতাব শেখের সঙ্গে। আবিররা শেখ বাড়ির দুবাড়ির পরেই নতুন অ্যাপার্টমেন্ট নিলেও রাত বেশি হওয়ায় ফোনেই আলাপ সারলেন তারা। মিথিকে তাদের পুত্রবধূ করে নিতে কোনো আপত্তি নেই, বরং তারা আরও আগ্রহী এ ব্যাপারে। কেননা আবির তাদের বহু আগেই এ ব্যাপারে অবগত করেছে। তাই তাদের আলাপের এ পর্যায়ে গিয়ে নিশ্চিন্ত করছেন যে আজ শুক্রবার তারা মিথিদের বাড়িতে আসবেন বিয়ের প্রস্তাব নিয়ে। তাই শেখ বাড়িতে বাহারি রান্নার তোড়জোড় চলছে। শেখ বাড়ির গিন্নিরা আজ বেশ ব্যস্ত। শেখ বাড়ির ছেলে মেয়েদের মধ্যে প্রথম কারো বিয়ের সানাই বাজতে চলেছে। খেয়া মিথি আনন্দে দুজন দুজনকে জড়িয়ে ধরে।
আবির কাল রাত থেকে এখন পর্যন্ত প্রণয়কে থ্যাংক ইউ জানিয়ে টেক্সট আর কল করে উড়িয়ে ফেলেছে। প্রণয় এত টেক্সট আর কলের জ্বালায় বিরক্ত হয়ে ফোন বন্ধ করে রেখেছে। খেয়া সকাল হতেই সামিয়াকে ফোন দিল। সামিয়া ফোন রিসিভ করতেই খেয়া সামিয়াকে আজ তাদের বাড়িতে জলদি জলদি আসতে বলল। সামিয়া কারণ জানতে চাইলেও খেয়া বলেছে আগে আসতে হবে, তারপর জানতে হবে। সামিয়াও ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরিয়েছে খেয়াদের বাড়ির উদ্দেশ্যে। সামিয়া পৌঁছতেই দেখতে পেল বাড়ি জুড়ে আজ অন্যরকম পরিবেশ বিরাজ করছে, যেন কোনো শুভ আমেজ। সামিয়া খেয়ার ঘরে যেতেই খেয়া সামিয়াকে সবটা খুলে বলল। এরপর তারা আনন্দে লাফিয়ে উঠল যে অতি শীঘ্রই মিথি আপুর বিয়ে। তাদের খুশি দেখে কে মিথি লজ্জায় লাল নীল হয়ে যায়। খেয়া গুনগুনিয়ে বলে ওঠে, লাজে রাঙা হলো কোনে বউরে। সামিয়া বলে, কার বউ বলতো? খেয়া চিল্লিয়ে বলে ওঠে, আবির ভাইয়ের বউ। মিথি লজ্জায় দু হাত দিয়ে মুখ ঢাকে। ইস কি লজ্জা। প্রণয় ঘুম থেকে উঠিয়ে বাগানে বসেছে। খেয়ার নিচে নামতেই রুবি শেখ খেয়ার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়েছেন। বলেছেন অনেকক্ষণ চা বানিয়ে রেখেছেন, কিন্তু এত কাজ আর রান্না রেখে কেউ যাওয়ার সময় পাচ্ছে না, তাই প্রণয় বাগানে বসে আছে তাকে চা দিয়ে আসতে। খেয়া গুনগুন করে গান গাইতে গাইতে ওনার আঁচল বাতাসে দোলাতে দোলাতে চায়ের কাপ নিয়ে এগোয় বাগানের দিকে। প্রণয় বাগানের ব্রেঞ্চে বসে আছে, পরনে হোয়াইট টি শার্ট, 3/4 প্যান্ট, আলতো হাতে চুলগুলো পরিপাটি করছে। খেয়া এগিয়ে গেল। ঠিক প্রণয়ের সামনে গিয়ে দাঁড়ানোর আগেই ওনায় পা বেজে হোঁচট খেয়ে হাত থেকে চা উড়ে গিয়ে পড়ল সোজা প্রণয়ের মুখ আর বুকে। অথচ চায়ের কাপ ঠিকই খেয়ার হাতেই অতি যত্নে রয়ে গেছে। খেয়ার চক্ষু চড়ক গাছ, আর প্রণয় সে তো যেন তার অগ্নি চোখ দিয়ে খেয়াকে ভস্ম করে ফেলবে। সাত সকালে কি ভয়াবহ ব্যাপার স্যাপার। প্রণয়ের রাগে নাক সরু হয়, চোয়াল শক্ত হয়। খেয়া অবস্থা বেগতিক দেখে চায়ের কাপের তলায় পড়ে থাকা অবশিষ্ট কয়েক ফোঁটা চা মুখে দিয়ে বোঝার চেষ্টা করে চাটা কি বেশি গরম ছিল কিনা। মুখে দিয়ে শুকিয়ে আদায় করে মনে মনে ভাবে, ভাগ্যিস চা অতটা গরম ছিল না, না হলে প্রণয় ভাই এতক্ষণে ওকে ঘাড় ধরে ড্রেনের পানিতে চুবাতো। খেয়া ভাবে দুরাকাত নফল নামাজ আদায় করবে। সঙ্গে সঙ্গে প্রণয়ের রামধমক শুনে খেয়া ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। খেয়া, খেয়া কেঁপে উঠে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকে। ঠোঁট গিলে গলা ভিজিয়ে বলে, দুঃখিত প্রণয় ভাই। প্রণয়ের রামধমক মেরে ওঠে। তোর বাপ চাচা কি আমাকে মেলা থেকে কিনে এনেছে, নাকি ফ্রি পেয়েছিস? খেয়া সাত সকালে প্রণয় পুরুষের নিকট হতে এমন ঝাড়ি খেয়ে তার চোখ টলমল করে ছলছল করে। প্রণয় তা দেখে কিছুটা শান্ত হয়ে বলে, হাতে পায়ে শক্তি থাক বা না থাক, দু চোখে উজানের পানি আছে। খেয়া কান বন্ধ করে প্রণয়ের ঝাড়ি শুনে মনে মনে বলে, মেলায় কিনতে পাওয়া গেলে তো আমি কবে আপনাকে কিনে আনতাম। আর ফ্রি? আপনার মতো জিনিস কেউ ফ্রি দেবে? যে পাবে সেই মেয়ের জামাই করতে চাইবে। প্রণয় ঝাড়ি মেরে বলে, তুই সুস্থ কবে হবি? খেয়া তবদা খেয়ে জিজ্ঞেস করে, আমি অসুস্থ কবে ছিলাম? প্রণয় রাগে কটমট করে তাকিয়ে বলে ওঠে, তুই সুস্থ ছিলি কবে? সারাক্ষণ উঠতে বসতে নামতে খেতে সবসময় পড়ে যাস। তোর কি ভিটামিন ক্যালসিয়ামের অভাব, হ্যাঁ, যে এত পড়িস? খেয়া মিনমিনে গলায় বলে, অন্যায় বেঁধে পড়ে গেছি, যেন আপনি কোনো সুইমিং পুল আর আমি আপনাকে দেখেই রোজ ঝাঁপিয়ে পড়ি। প্রণয় গম্ভীর মুখে নিরেট গলায় বলে, তুই যে সাত সকালে আমার মুখে গরম চা ছুড়ে মারলি না, এর জন্য তোর কপালে কঠিন পানিশমেন্ট আছে আজ। খেয়া ভরকে উঠে পানিশমেন্টের কথা শুনিয়ে বোকা বোকা হেসে বলে ওঠে, প্রণয় ভাই, চা মোটেও সেরকম গরম ছিল না। আপনার মুখে ছুঁড়ে ফেলার পর আমি কাপের বাকি চা খেয়ে দেখেছি, চা কুসুম গরম ছিল। আর সকালে কুসুম গরম চা দিয়ে মুখ ধুলে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে। দেখুন কি ঝকঝক করছে আপনার মুখ। ও কি করে নিজেকে দেখবেন, এখানে তো আর আয়নাও নেই। প্রণয় রেগে কটমট করে ওঠে। যেই না খেয়ার দিকে এগিয়ে যাবে তার আগেই খেয়া ভোর। খেয়া দৌড়ে যেতে যেতে বলে, আজ থেকে আমি 3 বেলা ভিটামিন ক্যালসিয়াম খাবো, আমাকে মাফ করে দিন। দুপুরবেলায় আবির আর তার বাবা মা বল্টুর বাবা মা এলেন শেখ বাড়িতে, সাথে হরেক রকম মিষ্টি। প্রণয় আর শেখ বাড়ির কর্তারা তাদের সাথে কুশল বিনিময় করলেন। শেখ বাড়ির গিন্নিরাও আলাপ সেরে নিলেন কাজের ভাগে। মিথিকে প্রস্তুত করছেন রুবি শেখ, সাথে খেয়া আর সামিয়া। আবির প্রান্ত এসে বারবার তাড়া দিয়ে যাচ্ছে, বলছে, ছোট মা হয়েছে, আর সাজাতে হবে না।
অবশেষে মিথিকে সাজিয়ে প্রস্তুত করা হয়েছে। মিথি গোলাপি রঙের শাড়ি পরেছে, খেয়াও বোনের সাথে একটু সেজেছে। মিথি বলেছে খেয়াকে সাজতে, কাল সারা রাত তার বোনটা তার সাথে কেঁদেছে, তাই আজ সে সাজলে খেয়াও সাজবে। মিথিকে নিচে নামানো হলো, সাথে খেয়া আর সামিয়াও আছে। আবিরের মুখ উজ্জ্বল হয় প্রিয়তমাকে দেখে। মেয়েটা আজ তার জন্য সেজেছে, আর সবাই তা জানে। তার আনন্দ আর ধরে না। মিথি সকলকে সালাম জানালো। আবিরের মা রূপা আহমেদ মিথিকে নিজের পাশে বসিয়ে জড়িয়ে ধরলেন। খেয়া বোনের হাসি মাখা মুখ দেখছে মুগ্ধ নয়নে। হঠাৎ তার পাশে কাউকে অনুভব হতেই খেয়া পেছন ঘুরে তাকালো। তার পেছনে প্রণয়। প্রণয়কে দেখে খেয়ার সকালের দৃশ্য অক্ষিপটে ভেসে ওঠে। ঢুক গিলে কি সাংঘাতিক ভেজাল। প্রণয় ভ্রু কুঁচকে বলে ওঠে, তুই কেন সেজেছিস? তোকে দেখতে এসেছে? খেয়ার বাদর মন মুখ ফুসকে বলে ওঠে, না, ওনারা আপনাকে দেখতে এসেছে, তাই আমি সেজেছি। প্রণয় বাঁকা চোখে তাকায়। খেয়া সেই দৃষ্টি দেখে ঢুক গেলে। প্রণয় বাঁকা চোখে তাকিয়ে নিরেট গলায় বলে, সকালে যেন কি করেছিল আমার সাথে? প্রণয় সকালের কথা মনে করিয়ে দেয়। খেয়া চুপসে গেল। আবিরের বাবা ফয়েজ আহমেদ বিয়ের কথা পাকা করতে চাইলেন। তারা চান অতি দ্রুত মিথিকে নিজেদের ঘরের বউ করতে। আবিরের মা আজই মিথির হাতে আংটি পরিয়ে দিয়েছেন। আবিরের মা রূপা আহমেদ বললেন, ভাই সাহেব, আমার ছেলে আপনাদের মেয়েকে পছন্দ করেছে নিজের জীবনসঙ্গী হিসেবে। আমিও চাই মিথিকে অতি দ্রুত আমার পুত্রবধূ হিসেবে ঘরে তুলতে। আশা করছি আপনাদের কোনো আপত্তি নেই। অবশেষে কথা পাকাপাকি হয়েছে। আগামী সপ্তাহে শুক্রবারে মিথি আর আবিরের বিয়ে। কেননা আবিরের বাবা ব্যবসার কাজে আবার দেশের বাইরে যাবেন, তাই শুভ কাজটা তারা জলদি সেরে ফেলতে চান। যেহেতু আবিরদের সম্পর্কে শেখবাড়ির লোকজন একদম শুরু থেকেই জানেন, তাই আর খোঁজ খবর নেবার কোনো প্রয়োজন নেই। আগামী সপ্তাহে বিয়ে শুনেই খেয়া, সামিয়া, বজ্র, প্রান্ত, ঈশা খুশিতে লাফিয়ে ওঠে। কত কাজ তাদের সামনে, এখন কত কাজ। কারণ বাড়িতে যে বিয়ে, শেখবাড়ির গিন্নিরা আবিরের মা রূপা আহমেদকে জড়িয়ে ধরলেন আনন্দে। কারণ আবিরের মায়ের বিয়ের আগে রূপা আহমেদ, রেহনুমা শেখ আর রুবি শেখের সে কি ভাবছিল। একসাথে সারাদিন কত গল্প করেছেন তারা। তাদের সাথে মাঝে মাঝে জেবা শেখ আর বল্টুর মাও যোগ দিতেন। শুরু হলো বিয়ের মরশুম। প্রণয় হতে পরিণয়ের পথে জীবন। শেখবাড়িতে লেগেছে বিয়ের হাওয়া। বিয়ের মরশুম শুরু হয়েছে। শেখবাড়ির রং রূপ বদলে যাচ্ছে। বাড়ি জুড়ে বিয়ের আমেজ ঝাঁকজমকভাবে সেজে উঠেছে শেখবাড়ির সাথে আশেপাশের রাস্তা। সকল মেহমানদের নিমন্ত্রণ করা হচ্ছে। প্রণয় নিজে গিয়ে কাঠ পৌঁছে দিচ্ছে। কখনো কখনো আফতাব শেখরাও যাচ্ছেন। শহরের নামি দামি লোকেরা উপস্থিত থাকবেন এ বিয়েতে। রেহানও যাচ্ছে আত্মীয়দের বাড়িতে দাওয়াত নিয়ে। বাড়ির গিন্নিরা ব্যস্ত কেনাকাটায়। বাড়ির ছেলে মেয়েদের মধ্যে প্রথম কারো বিয়ে, তাদের খুশি দেখে কে। তারাও এবেলায় ওবেলায় ছুটছেন শপিং মলে। মেয়ের বিয়ে বলে কথা। খেয়া বোনের বিয়ের খুশিতে আত্মহারা। সে কবে কি করবে, কোন জামা শাড়ি কখন পরবে তার হিসেব মেলাতেই ভীষণ ব্যস্ত। আদৌ শাড়ি জামা নাকি লেহেঙ্গা পরবে তাই নিয়েই সে দোটানায়। বোনের বিয়ের খুশিতে সে যেন উড়ন্ত পাখির মতো উড়ছে। সারাদিন সে খুশিতে তার ওড়নার দু আঁচল মেলে ধরে পাখির মতো উড়ে বেড়ায় সারা বাড়ি জুড়ে। বাড়িতে বিয়ে, তাও আবার মিথি আপুর, তাও আবার আবির ভাইয়ের সঙ্গে। ভেবেই সে খুশির জোয়ারে ভেসে যায়। কিন্তু তাতে বাদ সাধে প্রণয়। খেয়া লেখাপড়া নদীর জলে ভাসিয়ে দিয়ে বোনের বিয়ের খুশিতে জোয়ারে ভেসে যেতে চাইলেও প্রণয় ঠিকই খেয়ার ঘাড় ধরে টেনে তোলে। খেয়াকে রোজ নিয়ম করে পড়তে বসায়। মিথির বিয়ে উপলক্ষে খেয়ার এমন উড়নচণ্ডী ভাব দেখে প্রণয় তাকে ইদানিং ঘন্টার পর ঘন্টা পড়ানো শুরু করেছে। তার কথা পড়ার সময় পড়তে হবে, বাকি সময় না হয় যাচ্ছে করবে, কিন্তু পড়া বানের জলে ভাসিয়ে দিয়ে উড়নচণ্ডী হয়ে আকাশে উড়বে তা হবে না। শুভ্র রঙের 3 তলা বিশিষ্ট রাজকীয় শেখ বাড়ি যেন বিয়ে উপলক্ষে আরও চমৎকার লাগছে। পুরো বাড়ি সাজিয়ে তোলা হয়েছে। রাত হতে রং বেরঙের আলোক বাতিতে বাড়ি রঙিন হয়। বিয়ে উপলক্ষে মা চাচিরা মিতিকে রূপচর্চা করিয়ে আর একেবারে দফা রফা করে ফেলেছে। এই কখনো জেবা শেখ মিথির চুলে হেয়ার প্যাক লাগিয়ে দিচ্ছেন, তো এই রুবি শেখ প্রাকৃতিক ফেস প্যাক তৈরি করে মুখে লাগিয়ে দিচ্ছেন। আবার কখনো রেহনুমা শেখ চুল হাতে পায়ে নখ কেটে সোজা করে দিচ্ছেন। তারা জোর করে খেয়াকেও তাদের এই এক্সপেরিমেন্ট এর পরীক্ষণ উপাদান বানিয়ে ফেলেছেন। খেয়া যখন বলে ওঠে, আমায় কেন এসব দিচ্ছ? বিয়ে তো মিথি আপুর। তারা তাকে থামিয়ে বলে ওঠে, বিয়ে তোর বোনের, তাই তোরও রূপচর্চা জরুরি।
এক কথায় তারা তিন যা মিলে বাড়িকে একটা পার্লার বা গবেষণাগার বানিয়ে ফেলেছেন। আর তাদের মায়েরা হলো বিজ্ঞানী। মিথি মা চাচিদের এসব কর্মকাণ্ডে দীর্ঘশ্বাস ছাড়ে। আবার সে আর খেয়া হেসে ওঠে মাঝে মাঝে, কারণ ভালোবাসা থেকেই তো যত্ন আসে। শেখ বাড়িতে ধীরে ধীরে মেহমানদের আগমন ঘটছে। মিথির নানা বাড়ি অর্থাৎ তালুকদার বাড়ির লোকজন, জেবা শেখের বাবার বাড়ির কিছু লোকজন সহ আরও অনেক আত্মীয় এসেছে। প্রণয় নিজে মিথির নানি জবেদা তালুকদারকে আনতে গিয়েছিল আজ সকালে। সেই সাথে সে জুথির শ্বশুরবাড়িও গিয়েছিল। জুথি আর জুথির স্বামী রাকিবকেও প্রণয় নিজে গিয়ে সাথে করে নিয়ে এসেছে, কেননা নতুন আত্মীয় নতুন জামাই বলে কথা। সাথে তালুকদার বাড়ির সকলেই এসেছে। শেখ বাড়ির দু বাড়ি পরেই আবিরদের নতুন বাড়ি, তাদের বাড়িও সেজে উঠেছে জাঁকজমকভাবে। ফয়েজ আহমেদ একমাত্র ছেলের বিয়েতে একেবারে কোনো কমতি রাখছেন না। মজার বিষয় হলো পাশাপাশি দু বাড়িতে বিয়ে হওয়ায় প্রায় বেশ খানিক রাস্তা আলোকবাতিতে সেজে উঠেছে। খেয়া সামিয়াকে আর যেতে দেয়নি, বলেছে মিথির বিয়ে শেষ হলে তবেই যেতে পারবে। সামিয়াদের বাড়িতেও কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। সন্ধ্যায় মিথির ঘরে গল্পের আসর জমেছে। সেই আসরে সামিল হয়েছে সবগুলো। বিছানায় বসে রয়েছে বিয়ের কনে মিথি, তারই চারপাশে গোল হয়ে জোট বেঁধে বসেছে খেয়া, সামিয়া, জুথি, তৃপ্তি, রাফিয়া, ঈশা, প্রান্ত, বল্টু। সবগুলো মিলিয়ে হইহুল্লোড় শুরু করেছে। মিথির ঘরে জানালা দিয়ে আবিরদের রঙিন আলোয় সজ্জিত বাড়ি দেখা যায়। তার পাশেই এক লম্বা তাল গাছ। খেয়া জানালা দিয়ে তাকিয়ে তার মাথায় এসে মুখেও চলে এলো। ওই দেখা যায় তাল গাছ, ওই যে মিথিলার শ্বশুর বাড়ি, ওইখানেতে বাস করবে আনাবিয়া, মিথি, বুড়ো বুড়ি। আমরা সবাই নতুন করি, সুখে থেকেও দোয়া করি। খেয়ার ছড়া শুনিয়ে সকলে হেসে গড়াগড়ি খায়। মিথি নিজেরও হাসি পেল ভীষণ। এভাবেই হাসি তামাশায় তারা এই আনন্দময় সময় কাটায়। অন্যদিকে বাগানে বসেছে প্রণয়, রেহান, রাকিব। গল্প করছে তারা। ইতিমধ্যেই প্রণয়ের ফোনের স্ক্রিন আলোয় জ্বলে উঠল। কলের ধ্বনিতে মুখরিত হলো চারপাশ। স্ক্রিনে ভেসে উঠেছে আবিরের নামটি। ফোন রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে আবিরের আহাজারি শোনা গেল। প্রণয় রে, কতদিন হলো তোকে দেখি না। আমার বুকের বাঁ পাশটা ব্যথায় চিনচিন করছে, শুধুমাত্র তোকে না দেখার আক্ষেপে। কতদিন আমি তোদের বাড়ি যেয়ে তোকে দেখি না। আমার ছোট্ট বাচ্চা মনটা তোকে না দেখার আক্ষেপে ধরফড়িয়ে মরে যাচ্ছে। ইস, আমার বুকটা মোচড় দিয়ে উঠছে রে দোস্ত। প্রণয় আবিরের নাটক শুনে শান্তভাবে। প্রণয় এবার বলে, শেষ তোর ঐতিহাসিক নাটক যাত্রাপালা? আবির ব্যর্থ প্রেমিকার ন্যায় মেয়েকে অভিনয় করে বলে, নাটক? যাত্রাপালা? বন্ধুর ভালোবাসাকে এভাবে ধুয়ে মুছে ড্রেনে ফেলে দিলি? প্রণয় বলে, ড্রেনে ফেলেছি, সোজা বুড়িগঙ্গায় যে ফেলিনি তাই অনেক। দোস্ত, আমি সত্যি তোকে অনেক মিস করছি। কতদিন তোদের বাড়ি যাই না, তোকে দেখি না। আমার ছোট্ট বাচ্চা মনটা কাঁদছে তোর জন্য। প্রণয় ধমকে বলে, পরশু না এসেছিলি? সেদিন তোর সাথে তোর বাবা মা চিরা পড়ে ঢুকতে দিয়েছি। খবরদার, বিয়ের আগে আমার বাড়ির গেটেও যেন তোকে না দেখি। আর কাকে দেখার জন্য তোর মন মুরগির বাচ্চার মতো লাফালাফি করছে আমি বুঝি না। প্রণয় গম্ভীর গলায় বলল, বিয়ের কথা শুনে মনে হয় তোর শরীরে ভিটামিন একটু বেশি হয়ে গেছে। আবির হেসে বলে, আমি এক্ষুনি একটু আসি। আবির বরাবরই প্রণয়ের সাথে এমন খুনসুটি করে। প্রণয় যেমন দৃঢ় ইস্পাতের মতো, আবিরের মনটা তেমনই তুলোর মতো নরম। জন্মের পর থেকে সেই ছোট্টবেলা থেকেই তাদের বন্ধুত্ব। দুজন জান প্রাণ। প্রণয় যেমন গম্ভীর, আবির তেমন খোলা মনের। প্রণয়ও আবিরকে ভীষণ ভালোবাসে, নিজের ভাইয়ের মতো। প্রণয়ের ছোটবেলার নিঃসঙ্গ জীবনে এই আবির ছেলেটাই তো চঞ্চলতা ছিল। এই ছেলেটা ছোটবেলা থেকে প্রণয়কে মাতিয়ে রাখে। আবির প্রণয়কে জান দিয়ে ভালোবাসে। ছোটবেলায় আবির একবার অ্যাক্সিডেন্ট করে মারাত্মক পরিস্থিতিতে ছিল, প্রায় মৃত্যুসজ্জায়। প্রণয় নিজের রক্ত দিয়ে তাকে সুস্থ করেছিল। দিন নেই রাত নেই হাসপাতালে আবিরের পাশে বসে থাকতো। এমন বন্ধু আবির আর কোথায় পাবে? সে জানে প্রণয় বিশ্বে একটাই। আবির শেখ বাড়ির গেট খুলে ভেতরে আসে, দেখে প্রণয় তার দিকে শান্ত চোখে তাকিয়ে। আবির দাঁত বের করে হাসে। আবির এসে লম্বা করে সালাম দিল। আসসালামু আলাইকুম শালা। প্রণয় এক ভ্রু উঁচু করে চায়, বলে, নিজের 10 মনের মোটা মাথাটা একটু খাটা বুঝলি? ও দুঃখিত সম্বন্ধী। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে বলে, ছাগল দিয়ে হাল চাষ হয় না।
আবির বলে ওঠে। তো কেমন আছিস সম্বন্ধী? এত বড় ব্যবসা ফেলে চাষবাস শুরু করবি? তো ছাগল না কিনে গরু কিনে ফেল, চাষ ভালো হবে। প্রণয় বাঁকা হেসে বলে। ছাগল দিয়ে হাল চাষ হয় না, এটা তোর জন্য কমপ্লিমেন্ট ছিল। আবির চমকে ওঠে। হবে, তুই আমাকে ছাগল বলেছিস? প্রণয় মৃদু ধমকে বলে। আদব কায়দা জানিস না? সম্বন্ধীকে তুই তো গাড়ি করছিস। আবির ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বলে। এখন কি তোকে আবার আপনি বলতে হবে? প্রণয় গা এলিয়ে পায়ের উপর পা তুলে আয়েশ করে বসে স্বাভাবিক ভঙ্গিতে বলে। অবশ্যই, একটা আদব কায়দাহীন বেয়াদবের সাথে নিশ্চয়ই আমি আমার বোনের বিয়ে দেব না। বিয়ে ক্যান্সেল। আবিরের কলিজা ছ্যাট করে ওঠে, মনে মনে বলে ওঠে। এমনি শ্বশুরগুলো বিয়ে দিতে রাজি ছিল না, প্রণয় রাজি করিয়েছে। এখন যদি প্রণয়ের মুখে দিয়েই ক্যান্সেলের কথা শুনে শ্বশুরগুলো বেঁকে বসে। আবির, এ জীবনে আর তোর বিয়ে হবে না। বউ ছাড়া কপাল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি। আবির জলদি বলে ওঠে। এই প্রণয় দোস্ত, আমার অলক্ষী কথা মুখে মানিস না। তোর বাপ চাচা শুনলে আমার আর জীবনে বিয়ে হবে না রে। রেহান বলে। কি ব্যাপার আবির ভাই, আমিও কিন্তু সম্বন্ধী হই, আপনার বউয়ের বড় ভাই। প্লিজ গিভ মি রেসপেক্ট। আবির তীব্র হতাশার সুরে বলে। সেদিন না তোর জন্ম দেখলাম, তোকেও সম্মান দিতে হবে এখন। ছোটবেলায় কত তোকে প্যান্ট পরিয়ে দিয়েছি, আমার ফাটা কপাল। আবির রাকিব হেসে ওঠে। প্রণয় স্মিত হাসে। আবির সেই থেকে প্রণয়ের পাশে দুধ পোষ্য শিশুর ন্যায় বসে রয়, কারণ মনে ভয় ঢুকে গিয়েছে। একবার যদি বিয়ে ক্যান্সেল করা কারো মুখ দিয়ে বের হয় তো তার যে আর জীবনে বিয়ে হবে না মেথির সাথে। মনে মনে ভাবে কপাল গুনে শ্বশুর বাড়ি পেয়েছে। শ্বশুরগুলো এক একজন জলদস্যুর মতো কথায় কথায় যেন বন্দুকের গুলি ছোড়ে আর কামানগুলো নিয়ে বসে থাকে। আর কপাল গুনে একটা সম্বন্ধী পেয়েছে বন্ধু নামের পারমাণবিক বোমা। শ্বশুরবাড়ির এত কামান গোলা বন্দুক পারমাণবিক বোমার মাঝে সে একটা নিরীহ মুরগির বাচ্চা যেন। ধরিত্রীর মাঝে যুগ যুগ ধরে লেখা রয় শত গল্প, শুধু হারিয়ে যায় সেই গল্পের গল্পকার। কোনো গল্প খুঁজে পায় তার স্বপ্নের ঠিকানা, আবার কোনো গল্প অমানিসার আধারেই হারিয়ে যায়, বিলীন হয় যেন চোরাবালির অতলে। ধরিত্রীর বুকে আধায় লুটিয়ে পড়লেই রাত হয়, তবে জীবন মাঝে আধার এলে ধ্বংস হয়। ধরিত্রী কেবল সাক্ষী রয় শত শত আশা অপেক্ষা স্বপ্নের। প্রতিদিন ধরিত্রীর মাঝে যে মানুষ বাঁচে আশায়, আশা বাঁচিয়ে রাখে জীবন। পবিত্র আশারা পূর্ণতা খুঁজে পাক, পৃথিবীর প্রতি অপেক্ষার পরিসমাপ্তি ঘটুক পূর্ণতা দিয়ে। শেখবাড়ি রমরমে হয়ে উঠেছে বিয়ের আগমনে। বসন্তের আগমনে প্রকৃতির নবসাজের ন্যায় শেখবাড়িকে সেজে উঠেছে। বাড়ি জুড়ে মেহমান, পূর্ণতার আশায় আনন্দ অশ্রুতে সিক্ত হয় চোখজোড়া আখি পল্লব। খুশিতে ভুবন হারা হয় দুজোড়া হৃদয়। আগামীকাল মেথির গায়ে হলুদ। দু পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছে গায়ে হলুদ এক বাড়িতেই সম্পূর্ণ হবে। যেহেতু তাদের দুবারই পাশাপাশি, তাই এক বাড়িতেই গায়ে হলুদ হবে। আর শেখ বাড়িতেই গায়ে হলুদের অনুষ্ঠান হবে, তাই আজ রাতেই স্টেজ প্যান্ডেল সব প্রস্তুত শেষ করতে হবে। প্রণয় আজ ভীষণ ব্যস্ত কাজে। রাত হয়ে এসেছে। সে তাদের বাড়ির সুবিশাল বাগান ও আঙিনায় গায়ে হলুদের স্টেজ বানানোর কাজ করছে। রেহান, প্রান্ত, বৈঠু, মিথির দু মামাতো ভাই রাফি, জাহিদ সবাই প্রণয়ের কথা মতো কাজ করছে। এসব কাজের জন্য কয়েকটা ছেলে এসেছে, তবে তাদের সাথে তারাও নিজের বোনের বিয়েতে নিজ হাতে সব করছে। কোথাও লাইটিং বেশি তো কোথাও কম হচ্ছে, কোথাও ডিজাইন ঠিক মতো হচ্ছে না। প্রণয় নিজেই সেসব ঠিক করছে, সে সব দিকে খেয়াল রাখছে। জ্যোতির স্বামী রাকিবও কাজে সাহায্য করতে চাইলে প্রণয় তাকে বসিয়ে রেখেছে, কারণ তারা বাড়ির ছেলে, তারা তো এসব কাজ করবেই। কিন্তু বাড়ির জামাইকে তো আর এসব কাজে হাত দিতে দেয়া যায় না। রাকিব প্রণয়ের কাছে হার মেনিয়ে বসে আছে। আবির এসেছে, এসে প্রণয়কে দেখে দাঁত কেলিয়ে বলে ওঠে। এই শালা সম্বন্ধীরা, তোরা দেখছি কাজ করতে করতে ঘেমে নে একেবারে বানের জলে ভেসে যাচ্ছিস। প্রণয় নিজের ভারী স্বরে বলে। তোকেও ভাসাবো, চুবাবো, এদিকে আয়। আবির আতকে উঠে বলে। কি সাংঘাতিক কথা! আমাকে চুবালে ভাসালে তোর বোন তো বিয়ের আগেই অর্ধবিধবা হয়ে যাবে। রিহান ভেঙচি কেটে বলে। কত পাত্র এখনো আমাদের বোনকে বিয়ে করার জন্য দাঁড়িয়ে আছে। তুমি কোন ক্ষেতের কুমড়ো? সারা জীবন বিয়ের শোকে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরবে, বুঝতে পেরে ভাই সবাইকে রাজি করিয়েছে।
আবিরের চোখ দুটো খুলে পড়ার উপক্রম। মনে মনে নিজেকে বোঝায় যে থাক, আসলেও এদের জন্যই তো বিয়েটা হচ্ছে। নাদান বাচ্চাগুলো বোঝে না যে আমি এখন একজন অতি সম্মানিত মানুষ, বাড়ির জামাই আমি। ভাবতে ভাবতে পায়ের ওপর পা তুলে আয়েশ করে চেয়ারে বসতে নিতেই প্রণয় নিরেট গলায় ডাকে আবির সোজা হয়ে দাঁড়িয়ে গেল। প্রণয় স্ট্রেস করছে, রেহান আর প্রান্ত ফুল লাগানোর কাজ করছে। বল্টু নিচ থেকে ফুলের মালাগুলো এগিয়ে দিচ্ছে। প্রণয় নিরেট গলায় আবিরকে বলে, ডেকেছি তোকে, এদিকে আয়। আবির এগিয়ে গেল প্রণয়ের দিকে, এমন ভাব দেখিয়ে যেন তাকে ফুলের মালা দিয়ে বরণ করবে প্রণয়। গিয়ে শার্টের গলা ঠিক করতে করতে আবির বলে, হ্যাঁ হ্যাঁ, বল কি বলবি। অবশ্য এখন আমার হাতে সময় খুবই কম। বল্টু বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, শেষ বয়সে বিয়ে করতে এলে তো হাতে আর জীবনে কোথাও সময় থাকবে না। আবির চমকে উঠে বল্টুর দিকে যায়। রেহান প্রান্ত হো হো করে হেসে ওঠে। আবির দাঁত কটমট করে বল্টুকে বলে, বল্টু আবেগী হয়ে বলে, এই দুনিয়ায় বল্টু সবার, সবাই বল্টুর আপন। বল্টু কারো মনে দুঃখ দেবে না, যে চাইবে সেই বল্টুকে পাবে। বল্টু সার্বজনীন। আবির চিল্লিয়ে বলে ওঠে, হয়েছে, থাম। যখনই কিছু বলবো তখনই ভাষণ শুরু হয়ে যাবে। ইলেকশনে দাঁড়িয়েছিস, সবাই যেন এর ভাষণ শুনতে নিজেদের কানোর কাছে আমানত রেখেছে। ওকে চেয়ে যেন মানুষ রাস্তায় চুল টেনে মারামারি আন্দোলন করছে। পরক্ষণেই আবির আবার ভেঙিয়ে বলে ওঠে, বল্টু সর্বজনীন, বল্টু সবার ঢং। প্রণয় শক্ত গলায় এবার বলে ওঠে, তোকে কি আমি ডেকেছি? আবির বলে, হ্যাঁ ডেকেছিল তো। প্রণয় বলে, বাড়ির ভেতরে গিয়ে মেহমানদেরকে সালাম জানিয়ে একবার দেখা করে আয়। আবির খেয়াল হতেই মনে মনে ভাবে প্রণয় তাকে বেশ ভালো কথা মনে করিয়ে দিয়েছে। সে তো এসব ভাতের সাথে খেয়ে ফেলেছিল। সাদিকে প্রণয় তার বন্ধু হিসেবে একদম খাঁটি শোনা। তার প্রণয়ের জানেমান আদব কায়দার কারখানা একেবারে। আবির বলে, বেশ ভালো কথা মনে করিয়ে দিয়েছিস দোস্ত। আবির চলে গেল শেখ বাড়ির অন্দরমহলে। ভাবে শ্বশুর বাড়ির সব লোকজনকে আজ গণহারে সালাম দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলবে। তার শ্বশুরগুলো একটু বুঝুক, একটু জানুক যে তারা জামাই হিসেবে কাকে পেয়েছে। তাদেরও একটু রিগ্রেট হোক যে বাড়ির কাছে এমন একটা সুপদার্থ ছেলে রেখে কোথাকার কাকে জামাই বানাতে চেয়েছিল। আবির ভাবে তার সভ্যতা ভদ্রতা দেখে তার জলদস্যু শ্বশুরগুলো নিশ্চয়ই তার গুরুত্ব যে তাৎপর্যপূর্ণ তা বুঝতে পারবে। তার এই সভ্যতা ভদ্রতা দেখে তার শ্বশুরা তাকে মাথায় তুলে নাচবে, আবার মন চাইলে মালা দিয়ে বরণ করবে। আবির কিছুতেই মাইন্ড করবে না। এই দিবাস্বপ্ন দেখতে দেখতেই সে শেখ বাড়ির অন্দরমহলে প্রবেশ করল। প্রণয় কাজে মগ্ন, তার পরনের শার্ট ঘামে ভিজে একাকার হয়ে গেছে, তবুও দৃঢ়চিত্তে কাজ করছে। খেয়া ছাদ হতে আড়ালে প্রণয় পুরুষকে লুকিয়ে লুকিয়ে দেখে। প্রণয়কে ঘেমে ভিজিয়ে একাকার হতে দেখে তার মন ছটফট করে ওঠে। দ্রুত ছুটে রান্নাঘরের দিকে যায়। সকলের জন্য শরবত করবে ভাবল। শরবত করে সকলকে দিয়ে ট্রে হাতে ছুটল বাগান পানে প্রণয় পুরুষের অভিমুখে। বাগানের সকলকে শরবত দিয়ে গ্লাস হাতে প্রণয়ের দিকে পা বাড়ায়। হৃৎপিণ্ডের স্পন্দন বাড়ে, পেছন থেকে ডেকে ওঠে, প্রণয় ভাই। প্রণয় পিছু ঘুরে চাইতেই তার তীক্ষ্ণ দৃষ্টি শান্ত সমুদ্র হয়ে গেল। শীতল চোখে খেয়ার পা থেকে মাথা অবধি অবলোকন করে নিল একবার। খেয়ার স্পন্দন হাওয়ার গতিতে বাড়ছে যেন। প্রণয়ের শান্ত সমুদ্রের ন্যায় শীতল দৃষ্টিতে খেয়ার হৃদয়ে অশান্ত সমুদ্রের ঢেউ ওঠে। খেয়া সন্ধিহান মনে গ্লাস এগিয়ে দেয়। মূলত এক প্রণয়কে শরবত করে খাওয়াতে সে সারা বাড়ির শুদ্ধ মানুষকে গণহারে গ্লাস গ্লাস শরবত বিতরণ করেছে। কিন্তু সে জানে প্রণয় হয়তো শরবত খাবে না, বলবে আমি শরবত খাবো না। জুথির বিয়েতে রাফিয়া শরবত বানিয়ে আনলে প্রণয় শরবত খায়নি, তবুও সে তার প্রণয় পুরুষের জন্য বানিয়ে এনেছে। যদি ভুল করেও একটু খায় তাই আর কি। এই মাথা ফাটা গরমে যে শরবত খাওয়া জরুরি সেসব এ লোককে কে বোঝাবে? এত কিছু জানে অথচ শরবতের উপকারিতা জেনেও খায় না। খেয়া ভেবেই নেয় যে প্রণয় বলবে সে শরবত খায় না, কারণ তার নাকি শরবত পছন্দ নয়। তবে খেয়ার ভাবনাকে ভুল প্রমাণিত করে প্রণয় শরবতের গ্লাস হাতে তুলে নেয়। খেয়ার দৃষ্টির ভ্রম ভেবে শুভ্র গাংচিলের ডানায় ন্যায় নেত্রপল্লব ঝাপটায় ক্রমাগত। মস্তিষ্ক বাস্তব বোধে সংকেত পেতেই হৃদয় ধকধক করে ওঠে। প্রণয় সবটা শরবত শেষ করে গ্লাস ফিরিয়ে দেয়। খেয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়। প্রণয় খেয়ার এমন ভাবনাবিদের ন্যায় চাহনি পরখ করে বলে ওঠে, এক গ্লাস পানি খায় মন ভয়নি তোর?
খেয়া থতমত খেয়ে আমতা আমতা করে বলে, আমার কেন মন ভরবে? খেয়েছেন তো আপনি, আপনার পেট ভরেছে। অথচ মনে মনে খেয়া আবেগ আপ্লুত হয়ে বলে ওঠে, আপনি এইভাবেই সারা জীবন শত শত গ্লাস শরবত খেতে থাকুন, শরবত খেতে থাকুন, আর মুগ্ধ নয়নে আমি দেখে যাই। পেছন থেকে আবিরের কণ্ঠস্বর ভেসে এলো, ওহে ছোট্ট বালিকা, আমার প্রিয় শালিকা, একজনকে শত গ্লাস শরবত খাওয়াতে চাইছো, আর এদিকে আমি যে পানি শূন্যতায় মরে যাচ্ছি, সে খেয়াল আছে? খেয়া মধুময় ভাবনা হতে বেরিয়ে আসে আবিরের কথা কর্ণকুহুরিয়ে প্রবেশ করতেই। প্রণয় আবিরের পানি শূন্যতার কথা শুনে গম্ভীর মুখে বলে ওঠে, কেন, তোর ডায়রিয়া হয়েছে? প্রণয়ের গম্ভীর মুখে এমন হাস্যকর কথা শুনে খেয়া ঠোঁট চেপে হাসি আটকায়। আবির নিজের মান সম্মান এভাবে ধুলোয় গড়াগড়ি খেতে দেখে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রয়। প্রণয় এবার বলে, ডায়রিয়া হলে বল, বেড ডেটটা ক্যান্সেল করে দিই। আবিরের হৃদয় ছ্যাদ করে উঠে বলে, না, আমি বিয়ে করবো তো। প্রণয় শক্তপোক্ত মুখে আবিরকে উদ্দেশ্য করে খেয়াকে বলে, ওকেও একটু শরবতের গ্লাসে চোবা, ওর পানি শূন্যতা কমুক। খেয়া হেসে ওঠে। প্রণয়দের কাজ শেষ হয়েছে, একেবারে সব কাজ ঠিক মতো হয়েছে। রাতে বাড়ির সব মেহমান খাবার শেষ করে শুতে চলে যাচ্ছে। শেখ বাড়ির সব কক্ষ মেহমানে পরিপূর্ণ, কারণ আজ রাত পেরোলেই কাল মিথির গায়ে হলুদ। তাই নিকটবর্তী সকল আত্মীয় স্বজন যেখানে ছিল প্রায় সকলেই চলে এসেছে। আজ 3 তলায় ও সবার ব্যবস্থা করা হয়েছে। পুরো 3 তলা বাড়িটাই যেন মেহমানে গিজগিজ করছে। তবুও এখনও বেশ কয়েকটি ঘর খালি পড়ে রয়েছে। আজ রাতে সবাই মিলে ঠিক করেছে মেয়েরা সব এক ঘরে ঘুমাবে, অর্থাৎ তারা ঘুম কম গল্প বেশি করবে। তাই কথা মতো আজ মিথি, কেয়া, সামিয়া, জুথি, তৃপ্তি, রাফিয়া এক ঘরে ঘুমাবে। যদিও জুথি আর রাকিব নবদম্পতির জন্য আলাদা ঘর দেয়া হয়েছে, তবুও জুথি ঠিক করেছে সে আজ বোনদের সঙ্গে শোবে। তাদের সবার সাথে ঈশাও বায়না ধরেছে। সামিয়ার খাওয়া শেষ হতেই সে ঘরে যেতে নিতেই রেহানের সাথে শুভদৃষ্টি হলো। দোতলার বারান্দায় একদম কোনায়। রেহান হাসলেও ফর্সা ছেলেটা হাসলে তাকে বেশ লাগে। সামিয়া মুগ্ধ নয়নে সেই হাসি দেখে। রেহান সামিয়ার মুখের সামনে তুড়ি মেরে তার ধ্যান ভাঙালো। সামিয়া হক চুকিয়ে তাকায়। রেহান ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে, ভালোবাসার ওভারডোজ হয়ে গেছে নাকি? সামিয়া হেসে বলে, চোখে দেখে বুঝতে পারছেন না? হুম, একটু সময়ে মন বুঝে উঠতে চায় না তো। মন বলে সারা জীবন দেখে বুঝতে। সামিয়া লাজুক হেসে বলে, কেউ মানা করেছে? মানা তো কেউই করেনি, কিন্তু সেই সুব্যবস্থাটাই তো হচ্ছে না। তবে সেই সুব্যবস্থা খুব জলদিই করব। সামিয়া বলে, বিয়ের ব্যবস্থা। সামিয়া লাজুক হেসে চলে যায়। রেহানের অধরে হাসির ঢেউ খেলে যায়। জীবন বাঁচে আশায়। আশারা যখন পূর্ণতা খুঁজে পায়, জীবন তখন খুঁজে পায় অর্থ। আশা, পূর্ণতা, অপেক্ষার প্রাপ্তি, সমাপ্তি, তাহলে জীবন হয় বর্ণহীন। জীবন যখন পূর্ণতার ছোঁয়া পায়, তখন বর্ণহীন জীবন রঙিন হয়ে যেন ধুধু মরুর বুকে একরাশ বসন্ত। যখন মনের অপূর্ণ আশারা পূর্ণতা খুঁজে পায়, সেই অনুভূতি যেন জগতের বাকি মোহমায়ার কাছে তুচ্ছ। সে এক অন্য অনুভূতি, যে অনুভূতির পরশে নিজেকে ভুবনে সর্বসুখী মনে হয়। আজ মিথির গায়ে হলুদ। কন্যার আশারা পূর্ণতা খুঁজে পেয়েছে। কন্যার গা হলুদ ছবে, হলুদে হবে তার বদন কেবলই একজন মানুষের জন্য, তার কাঙ্ক্ষিত স্বপ্ন পুরুষের জন্য, যে পুরুষ তার হৃদয় জুড়ে বিস্তৃত। ভেবে তার হৃদয় পুলকিত হয়, সর্বাঙ্গ লজ্জায় আড়ষ্ট হয়। সকাল হতেই শেখ বাড়ি ভীষণ ব্যস্ত। দেখল সকাল সকাল নাস্তা প্রস্তুতে ব্যস্ত শেখ বাড়ির গিন্নিরা, সাথে হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে তালুকদার বাড়ির গিন্নিরা। তার সঙ্গে বাড়ির কাজের সহযোগীরা তো রয়েছেই। জবেদার তালুকদার গিয়েছেন মিথিদের ঘরে, তারা এখনও ঘুম থেকে ওঠেনি। জবেদার তালুকদার গিয়ে সকলকে ডেকে তুলেছেন। সকলের চোখে এখনও ঘুমের সুগভীর রেশ। রাতে ঘুমিয়েছি বা কতক্ষণ? সারা রাত গল্প করে ভোরের দিকেই একটু চোখ বুজেছিল তারা। কিশোরী মেয়েরা একজোট হলে তাদের গল্পের শুরু হয়, কিন্তু শেষ হতে নাম নেয় না। কত অনুভূতি আশারা সেই আলোচনায় স্থান পায়। বেলা 9টা বেজেছে। শেখ বাড়ির সকলে নাস্তা সেরেছেন। হঠাৎ বাইরে গাড়ির আওয়াজ পাওয়া গেল। খেয়ারা সকলে মিলে ছাদে উঠেছিল নাস্তা শেষ করেই। আজকে আবহাওয়া শীতল, মনোমুগ্ধকর।
তাই তারা সকলে মিলে ছাদে উঠেছে। এত সকালে গাড়ির আওয়াজ পেতেই তারা ছাদ থেকে বাড়ির গেটের দিকে দৃষ্টিপাত করল। সাদা রঙের একটি গাড়ি শেখ বাড়ি প্রবেশ করল। খেয়া ভাবছে কে এলো। তারা উৎসুক দৃষ্টিতে গাড়ির পানে চেয়ে রইল। সাদা রঙের গাড়ি হতে নামলো একটি মেয়ে। ফর্সা তার গায়ের রং, দেখতে সুন্দরী, বয়স 20-21 হবে। সাথে নামলো একটি সুদর্শন ছেলে, লম্বা চওড়া, গায়ের রং ফর্সা। সুদর্শন ছেলেটি, তাদের পরেই নামলো দুজন প্রবীণ নরনারী। ছাদে দাঁড়ানো কেউই তাদের চিনতে সক্ষম হলো না। গাড়ি থেকে তারা নামতেই আফতাব শেখ আর ইয়াসির শেখ এলেন তাদের স্বাগত জানাতে। কুশল বিনিময় শেষে তাদের নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করল। খেয়া বাদে বাকি সকলে অচেনা অতিথি দেখতে নিচে নেমে গেল। খেয়া একা ছাদে দাঁড়িয়ে ভাবছে ওনারা কারা। হঠাৎ দেখা গেল সেই সুদর্শন ছেলেটি ফোনে কথা বলতে বলতে ছাদের দিকেই তাকিয়েছে, আর খেয়ার সাথে তার চোখে চোখ পড়ল। খেয়া বিব্রত হয়ে সরে এলো। খেয়া নেমে এসেছে নিচে। এসেই জানতে পারল একটু আগে যে অচেনা অতিথিরা এসেছেন তার মধ্যে যে প্রবীণ লোকটি তিনি সম্পর্কে খেয়ার বাপ চাচাদের দূরের মামাতো ভাই ফিরোজ মির্জা, সঙ্গে তার স্ত্রী রোজি মির্জা।